উত্তেজনা রাজনীতিতে তৈরি হয়েছে গুমোট পরিস্থিতি। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে সেনাপ্রধানের বক্তব্য গণমাধ্যমে আসার পর পাল্টাচ্ছে দৃশ্যপট। রাজনৈতিক পরিস্থিতি কিছুটা টালমাটাল অবস্থায় চলে গেছে এবং এই প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের প্রস্তুতি নিয়েছেন। তারপরই দেখা যাচ্ছে নানা রকম রাজনৈতিক নাটকীয়তা। প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন সংখ্যা প্রকাশ করেছেন। স্যার বলেছেন, একটা গণ অভ্যুত্থানের পর যে জায়গা থেকে তোমরা আমাকে এনেছিলে সে জায়গা থেকে আমি যদি কাজ করতে না পারি তাহলে লাভ কি? যেই পরিস্থিতি চলছে, যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে, আমি তো এভাবে কাজ করতে পারবো না। গতকালকে থেকে সারা বাংলাদেশে আলোচিত ঘটনা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ। যদি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন তাহলে অবশ্যই বাংলাদেশ একটা বড় ধরনের ধাক্কা খাবে। এখানে বেশ কিছু দেশি বিদেশি ইস্যুগুলো কাজ করবে। বিশেষ করে ভারত একটা বড় ধরনের ভূমিকা এখানে নিতে চাইবে। আর নিষিদ্ধ ঘোষণা করা বাংলাদেশ আওয়ামী লীগ তারাও কিন্তু এই পরিস্থিতিকে কাজে লাগাবে। এটার নামই হচ্ছে রাজনীতি। গুঞ্জনের মধ্যেই পররাষ্ট্র সচিবের পদ থেকে সরে গেলেন জসিমউদ্দিন। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না জনগণ, পদত্যাগ চায় ডক্টর আসিফ নজরুল, জনগণ পদত্যাগ চায় মাহফুজ, জনগণ পদত্যাগ চায় সজীব ভুইয়ার। কারণ তারা বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ওখানে বসে জনতার বিরুদ্ধাচরণ করছে, ক্লার্কগিরি করছে, অফিসিয়াল চাকরি করছে, কিন্তু জনতার যে মূল দাবি সেই দাবির পাশে আশেপাশে কোনো জায়গায় তাদেরকে দেখা যাচ্ছে না। বরং এই সরকারকে দুর্বল করার জন্য সবচাইতে যদি একজন ব্যক্তি দায়ী থাকে তার নাম ডক্টর আসিফ নজরুল। অতএব তার পদত্যাগ করা উচিত, তাকে এখন ক্ষমতা থেকে চলে যাওয়া উচিত। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে শক্তিশালী করে বাংলাদেশে একটি শক্তিশালী নতুন করে এই সরকারকে আরো স্পিডি সরকার। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন কেমন হবে আজকের ভিডিওটি, কোন দিকে ইঙ্গিত করছে আজকের ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমরা বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে যারা বাইকভাবে একের পর এক দেখে আসি। নীতিতে তৈরি হয়েছে গুমোট পরিস্থিতি। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে সেনাপ্রধানের বক্তব্য গণমাধ্যমে আসার পর পাল্টাচ্ছে দৃশ্যপট। অতীত ভুলের জন্য ক্ষমা চেয়ে ঐক্যের ডাক দিয়েছেন তথ্য উপদেষ্টা। আর ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে মান অভিমান ভুলে এক হওয়ার আহ্বান জামায়াত আমিরের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দিতে গেল বৃহস্পতিবার থেকে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে বিএনপি নেতাকর্মীরা। একই জায়গায় টানা বিক্ষোভের পর গত বুধবার সকাল থেকে কাকরাইল মোড়ে অবস্থান নেয় ইশরাকের কর্মী সমর্থকরা। এই ইস্যুতে দলটির বড় নেতাদের বক্তব্য পাল্টা বক্তব্যে ইঙ্গিত মেলে সরকার বিএনপির মুখোমুখি অবস্থানের। শহর স্থবির করে দেয়া এই আন্দোলনে দাবি ওঠে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের। এমন উত্তপ্ত পরিস্থিতি আরো তীব্র হয় বিএনপি নিয়ে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে। আগুনে ঘি ঢালে বিএনপির সিনিয়র নেতা শামসুজ্জামান দুদুর পাল্টা বক্তব্যে। মুখোমুখি অবস্থানে দাঁড়ায় বিএনপি এনসিপি। আওয়ামী লীগকে আমরা কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছি, কিন্তু আওয়ামী লীগকে যারা ডোনার, আওয়ামী লীগের যে ফাইন্যান্স, আওয়ামী লীগের যে অর্থ ব্যবস্থা, সেই অর্থ ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত ইনট্যাক্ট। আমি যেহেতু কুমিল্লাতে আছি, কুমিল্লার অনেক উপজেলা রয়েছে, সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। 6 বছর জেলের মধ্যে সাজা কাটছে, তুমি কইছিলা বাবধন? বিএনপির বলো যে আওয়ামী লীগের টাকা দিয়ে রাজনীতি করছে। যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। সবকিছুর একটা সীমা থাকতে হবে। এত কিছুর মধ্যেও সবার দৃষ্টি ছিল সেনানিবাসের এক সভা ঘিরে সেনাপ্রধানের দিকে। সভায় আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া নিয়ে সেনাপ্রধানের বক্তব্য নজর কাড়ে সবার। বৃহস্পতিবার দুপুরে আদালতের রায় ইশরাকের পক্ষে গেলে বিকেলে উপদেষ্টাদের পদত্যাগে 48 ঘন্টা সময় বেঁধে দিয়ে নেতাকর্মীদের নিয়ে রাজপথ ছাড়েন তিনি। বিদ্বেষপূর্ণ এমন পরিবেশে বিকেলে ফেসবুক স্ট্যাটাসে অতীতের যে কোনো বিভাজনমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। জুলাইয়ের স্পিরিট ধারণ করে ডাক দেন বৃহত্তর ঐক্যের। দায়িত্বশীল আচরণের আহ্বান জানান জামায়াত আমিরও। মান অভিমান ভুলে দূরদর্শী আচরণের অনুরোধ তার। তবে সরকার সহ বিভিন্ন দলের মুখোমুখি অবস্থানে রাজনীতিতে যে গুমোট হাওয়া বইছে তা কিভাবে কাটবে সেদিকে এখন নজর সবার। গতকালকে থেকে সারা বাংলাদেশে আলোচিত ঘটনা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ।
যদি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন তাহলে অবশ্যই বাংলাদেশ একটা বড় ধরনের ধাক্কা খাবে। এখানে বেশ কিছু দেশি বিদেশি ইস্যুগুলো কাজ করবে, বিশেষ করে ভারত একটা বড় ধরনের ভূমিকা এখানে নিতে চাইবে। আর নিষিদ্ধ ঘোষণা করা বাংলাদেশ আওয়ামী লীগ তারাও কিন্তু এই পরিস্থিতিকে কাজে লাগাবে। এটার নামই হচ্ছে রাজনীতি। আর এই পদত্যাগের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ এনসিপি, জাতীয় নাগরিক পার্টি হিসাবে যারা নিজেদের এই দলটিকে তৈরি করেছেন এনসিপি, এবং এই কয়েকজন সমন্বয়ক, তাদের প্রথম সারির বেশ কিছু নেতাকর্মীরাও মানে দেশের মধ্যে কোন পরিস্থিতিতে পড়বে বুঝতেই পারছেন। আর যার কারণে অনেকটা ভয় পেয়ে গেছেন এনসিপি সহ অন্যান্য যারা ডক্টর ইউনূসের একদম প্রধান সারির যারা পৃষ্ঠপোষক আছেন অথবা তাকে যারা নিয়োগ দিয়েছেন। গতকালকে নাহিদের মুখ থেকে আমরা যখন প্রথম শুনতে পেলাম যে ডক্টর ইউনূস পদত্যাগ করবেন, এরপরেই বিষয়টা নিয়ে আপনার ডালপালা মেলে নানান কারণ, কিন্তু ফাইনালি আসলে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করতে চান বা চিন্তা ভাবনা করছেন সেই কারণটি বের হয়ে এসেছে খোদ তার মুখ থেকে। চলুন দেখি আমরা যে তিনি কি বক্তব্য দিয়েছেন। উপদেষ্টাদের জরুরি একটা বৈঠক হয়েছে বেলা 11টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠকে ডক্টর ইউনূসের পদত্যাগের প্রসঙ্গ উঠে আসে। প্রথমে 1 ঘন্টা নিয়মিত উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠক হয়, এরপর সচিবরা বেরিয়ে যান। উপদেষ্টাদের নিয়ে প্রায় 4 ঘন্টা অনির্ধারিত একটা বৈঠক তিনি সেখানে করেন। আলোচনার মূল বিষয়গুলো যেগুলো ছিল যে উপদেষ্টা পরিষদের এই বৈঠকে হতাশা ব্যক্ত করে ডক্টর ইউনূস বলছেন গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের অনুরোধে তিনি দায়িত্ব নিয়েছেন। দলগুলোর সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল, কথা দিয়েছিল আগে সংস্কার পরে নির্বাচন, কিন্তু এখন অস্থিরতা তৈরি করছে, মানুষের আশা পূরণ করতে দিচ্ছে না, জনদুর্ভোগ তৈরি করছে, যে কোনো ইস্যুতেই রাস্তা অবরোধ করছে। দুজন উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা বলছেন রাজনৈতিক দল সহ কেউ সরকারকে প্রতিশ্রুত সহযোগিতা করছে না, এভাবে দায়িত্ব পালন করা সম্ভব না। নির্বাচন নিয়ে চাপ তৈরি করা হয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ, মানে একদম অল্প। নিয়ন্ত্রিত নির্বাচন হবে, এর দায় তিনি নিতে চান না। তার বক্তব্য হচ্ছেন যে তিনি বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এটা তিনি বারবার বলেছেন। জুনের পর একদিনও থাকবেন না, কিন্তু কোথাও যেন একটা অবিশ্বাস রয়ে গেছে। আর বিতর্কিত নির্বাচন হলে তার যে আন্তর্জাতিক ভাবমূর্তি নোবেল জয়ী হিসেবে সেইটা ক্ষুণ্ণ হবে, আর এই দায় তিনি নিতে চান না। এখানে বেশ কিছু জিনিস তিনি সামনে এনেছেন, আগে সংস্কার পরে নির্বাচন, কিন্তু বিএনপি বলছে সংস্কার কতটুকু। ডক্টর ইউনূস বলছেন ছোট প্যাকেজ বড় প্যাকেজ, ছোট প্যাকেজে কি আছে বড় প্যাকেজে কি আছে এটাও তিনি স্পষ্ট করেননি, যেটা নিয়ে বিএনপির ধোঁয়াশা তৈরি হয়েছে। অথবা নির্বাচন ইস্যুটা আগামী জুনে বর্ষাকাল থাকবে, সেই সময় নির্বাচন আদৌ সম্ভব হবে কিনা, অথবা সুস্পষ্ট নির্বাচনের রোডম্যাপ ডক্টর ইউনূসের কাছে যখন তারা দাবি করেছে তিনি সেইটাও দেননি, বিএনপির দাবি। অপরদিকে মেয়র ইশরাকের এই পদ নিয়ে রাজনৈতিকভাবে বিষয়টা যখন আদালত বনাম ইশরাক হওয়ার কথা, সেখানে সরকারের উপদেষ্টা আসিফ, তাদের রাজনৈতিক দল এনসিপি এটাকে নিয়ে যেভাবে ধরেন পানি ঘোলা করছে, তো সেই জায়গাতেও এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু হবে এই প্রশ্ন কিন্তু তুলে ফেলেছে বিএনপি। যে একটা মেয়র পদ যেটা আদালত থেকে স্বীকৃত, সেটার স্বীকৃতি দিতেই যদি এত কিছু হয় তাহলে পরবর্তী সময় কি ঘটবে। অপরদিকে আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা এই সরকারের সময় সবাই ভাবছে যে রাজপথ অবরোধ না করলে কোনো ফল পাওয়া যায় না। আবার একটা নির্দেশনা থাকার পরেও তারপরেও এনসিপি সরকারের প্রধান পৃষ্ঠপোষককারী দল, তারা নিজেরাই যখন আইন ভেঙে যমুনার সামনে উপস্থিত হয়, তখন স্বাভাবিকভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলো তারাও মনে করে ইভেন এই সরকারের মধ্যে তো দ্বিচারিতা আছে আন্দোলনগুলোকে কেন্দ্র করে, কখনো ঠান্ডা কখনো ডান্ডা, পৃষ্ঠপোষকতা বিভিন্ন জায়গা থেকে করা হয়। তো এরকম নানান জিনিস ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় বসার পর থেকে ছোটখাটো অনেক কিছুকে তিনি হয়তো বুঝতে পারেননি, অথবা এনসিপির প্রতি ওনার ভালোবাসার অন্য জায়গা ছিল। ইভেন তিনি যখন নিজের মুখ থেকে বারবার বলেন যে এনসিপি তৈরির পিছনে বা এনসিপিদেরকে তিনি উদ্বুদ্ধ করেছেন রাজনৈতিক দল করতে, তারা বলছে তারা পাশ করবে না, তিনি বলছেন তোমরা নামো। তো সেখান থেকে যে কোনো রাজনৈতিক দল যারা ক্ষমতার দিকে ধাবিত হবে, তারা এই সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করবে, এটা যে কোনো কেউই হবে। যেখানে সাধারণ একটা ইশরাকের মেয়র পদকে কেন্দ্র করে ইসির প্রতি অনাস্থা তৈরি হয়ে যায় এনসিপির, ইসিকে মানে কি বলা হয় যে ইয়া করার জন্য, কি বলা হয় যে আপনার মানে বিক্ষোভ করার জন্য সেখানে গেটের মধ্যে ঢুকার চেষ্টা করা হয়, তাহলে বুঝতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার যে শিষ্যরা আছেন এনসিপি, উনি তাদেরকে বা কতটুকু কন্ট্রোল করতে পারছেন, যার কারণে রাস্তা রাস্তা অবরোধ হচ্ছে। সাধারণ মানুষ যথেষ্ট বিরক্ত। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না,
জনগণ পদত্যাগ চাই ডক্টর আসিফ নজরুল, জনগণ পদত্যাগ চাই মাহফুজ, জনগণ পদত্যাগ চাই সজীব ভুইয়ার। কারণ তারা বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ওখানে বসে জনতার বিরুদ্ধাচরণ করছে, ক্লার্কগিরি করছে, অফিসিয়াল চাকরি করছে, কিন্তু জনতার যে মূল দাবি সেই দাবির পাশে আশেপাশে কোন জায়গায় তাদেরকে দেখা যাচ্ছে না। বরং এই সরকারকে দুর্বল করার জন্য সবচাইতে যদি একজন ব্যক্তি দায়ী থাকে তার নাম ডক্টর আসিফ নজরুল। অতএব তার পদত্যাগ করা উচিত, তাকে এখন ক্ষমতা থেকে চলে যাওয়া উচিত। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে শক্তিশালী করে বাংলাদেশে একটি শক্তিশালী নতুন করে এই সরকারকে আরো স্পিডি সরকার গঠন করা উচিত। অনৈক্য সৃষ্টি করেছেন বহু, এই অনৈক্য আর বিশ্বাস করতে চাই না। 71-75 আর ওই মুক্তিযুদ্ধে আর অমুক তমুক শেখ হাসিনার মতো ডাল ব্যবহার করে শয়তানি করবা, সেই শয়তানি তোমাদের মাধ্যমে বাংলাদেশের জনগণ করতে দিবে না। বাংলার জনগণ তোমাদের এই সকল শয়তানি মুক্ত বাংলাদেশ দেখতে চায়। আমরা একটা সাম্যের বাংলাদেশ দেখতে চাই, আমরা একটা ঐক্যের বাংলাদেশ দেখতে চাই। আর এই সাম্য এবং ঐক্যকে বিনষ্টকারী হিসেবে কাজ করছে আমার দৃষ্টিভঙ্গিতে, আমার চোখে দেখা অবজারভেশনে এই ডক্টর আসিফ নজরুল, সজীব ভুইয়া কিংবা মাহফুজরা। পদত্যাগ করা দরকার ডক্টর আসিফ নজরুলের, মাহফুজের কিংবা সজীব ভুইয়ার। কিন্তু বাংলাদেশে গতকালকের আমরা গুঞ্জন শুনলাম ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন। বাংলাদেশের জনগণ একমাত্র এই সরকারের মধ্যে যদি একজন ব্যক্তিকে অকুণ্ঠ সমর্থন দিয়ে থাকেন তার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ বাংলাদেশের জনগণ চায় না, তেমনি ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে সেটা এদেশের জনগণ মেনে নিবে না। লক্ষ কোটি জনতা সেটা প্রতিরোধ করবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবশ্যই ক্ষমতায় থেকে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করে একটি গণতান্ত্রিক দেশ উপহার দিয়ে বিদায় নিতে হবে। এটা জনগণের প্রত্যাশা, এটা আমারও প্রত্যাশা, এটা বাংলাদেশের নাগরিকদের প্রত্যাশা। কিন্তু জনগণ যে আসল প্রত্যাশা করছে সবসময় যে বাংলাদেশের এই সরকারকে যারা আজকে ধ্বংস করে দিচ্ছে, বিশেষ করে জুলাই বিপ্লবের চেতনাটাকে যারা মলিন করে দিচ্ছে, জনতা যেই চিন্তায় কথা বলে সেই চিন্তাটাকে যারা নস্যাৎ করে দিচ্ছে, তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নয়, তিনি হচ্ছেন ডক্টর আসিফ নজরুল কিংবা এই অনৈক্য সৃষ্টির জন্য অবদান রেখেছেন মাহফুজ সাহেব এবং কেউ কেউ এখন বলার চেষ্টা করেছেন সজীব ভুইয়া। এই তিনজন ব্যক্তি ছাড়াও এই উপদেষ্টা পরিষদে হয়তো অনেকেই আছেন যাদের হয়তো বাংলাদেশ বিনির্মাণের জন্য এবং আগামীর দেশকে সুন্দর পথে নেয়ার জন্য খুব একটা অবদান নেই, কিন্তু এই তিনজনের ব্যাপারে বাংলাদেশের সকল জনগণ কম বেশি আলোচনা করছে, সমালোচনা করছে যে তাদের এই সরকারে থাকার কোনো অধিকার নেই, তাদের পদত্যাগ করা উচিত। অনেকগুলো কারণে এই কথা বলছে। যেমন সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে উপদেষ্টা আমাদের মাহফুজ সাহেব, তিনি বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার একদিন পরেই যে বিশ্রী ভাষায় কাদা ছড়াছড়িতে লিপ্ত হলেন, ফেসবুকে লেখালেখি করলেন, সে কাণ্ড অনেক লম্বা হয়েছে, বোতল নিক্ষেপ হয়েছে, তার উপরে বোতল নিক্ষেপ করে তিনি এমআরআই করেছেন, টেস্ট করেছেন, বহু ঘটনা বাংলাদেশে কিন্তু সেই সময়ে ঘটেছে। কিন্তু এই অনৈক্যের পিছনে তার এই সূত্রটা কেন শুরু করলেন, কি তার পাওয়ার ছিল পিছনে? মূলত এরা বিভিন্ন জায়গা থেকে কথা নিচ্ছেন এবং সেগুলোর উপরে জীবনকে পরিচালনা করছেন। মূলত এরা বিদেশি বিভিন্ন সংস্থার সাথে সম্পৃক্ততা রাখছেন, বিধায় বিশেষ এজেন্ডা বাস্তবায়নে কথা বলছেন। আপনারা মনে করছেন গতকালকে তিনি তো ক্ষমা চেয়েছেন, জাতির কাছে মাপ চেয়েছেন, বিষয়টা কেমন? হ্যাঁ, ক্ষমা চাওয়া অত্যন্ত সুন্দর কাজ, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা ক্ষমা চায় এবং ক্ষমা করে। কিন্তু এই ক্ষমাটা কম প্যারায় এসে চাননি। যখন দেখেছে বিভাজনের রাজনীতি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, এখন বাংলাদেশের 0% তাদের উপরে কোনো সমর্থন নেই। এমনকি তাদের খোদ আপনি যদি এনসিপি যে দল আছে জিজ্ঞেস করে দেখবেন যে তোমরা তাকে বিশ্বাস কতটুকু করো, শতকরা এনসিপিরও 80% লোক দেখবেন বলবে যে তার কারণে আমাদের দলটার ক্ষতি হয়ে যাচ্ছে। আমি তাদের পোস্ট, বিভিন্ন লেখালেখিতে কি এগুলো বলছি। আসিফ নজরুল সম্পর্কে সেই দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের বহু জনগণ প্রত্যাশা করেছে যে তিনি আমাদের জুলাই বিপ্লবকে ব্যাহত করছে এবং তিনি জনগণের কথা শুনতেই চায় না। এই যে দেশ বিদেশে সফর করে, সাধারণ নাগরিকদের সাথে তার কোনো সাক্ষাৎ নাই। বিদেশে যখন যাচ্ছে একজন প্রবাসী কল্যাণ উপদেষ্টা হিসাবে, তখন প্রবাসীদের সাথে তিনি সরাসরি টক করবেন, বসবেন, জিজ্ঞেস করবেন, সেগুলোতে তার কোনো খবর নাই। আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত দালালদের সাথে তিনি বৈঠক করছেন। আওয়ামী লীগ যাকে যাকে পদ পদবিতে বসিয়েছে, সেই অ্যাম্বাসেডর, সেই অফিসের কর্মকর্তা, তাদেরকে নিয়েই উনি হানিমুনে ব্যস্ত আছেন, কিন্তু উনি কোনো অবস্থায় বাংলাদেশের নাগরিকদের সাথে বসার সময় পায় না। এই যে আজকের বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে সারা বাংলাদেশে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এই আসিফ নজরুলই বলেছিল যে আন্দোলন সংগ্রাম, আওয়ামী লীগ নিষিদ্ধ করার এই প্রক্রিয়াতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, ইনিয়ে বিনিয়ে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে রাখতে চেয়েছিল। পরে বাধ্য হয়ে আমাদের সকলের প্রেশারাইজের কারণে তিনি বলতে বাধ্য হয়েছেন যে না, তিনি এভাবে নয়, আমার নামে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষ এত বোকা পেয়েছেন যে আপনি সারাদিন যা ইচ্ছা তাই বলবেন, আর সবই ভুল ব্যাখ্যা দেওয়া হয়। জনগণ কি এতটাই বোকা? হ্যাঁ,
আপনারা যে মিডিয়ার শিকার হন না সেটা নয়, আমি আপনার পক্ষে ছিলাম, এখনো আপনার যৌক্তিক ভালো কাজের পক্ষেই থাকবো, কিন্তু আপনাদের ব্যবহার সুন্দর নয়। আপনারা মানুষকে মানুষ মনে করেন না। আপনারা মানুষের সাথে যে একটা সংযোজন স্থাপন করতে হয়, একটা যে সুন্দর সম্পর্ক করতে হয়, জুলাই বিপ্লবের যোদ্ধাদের সাথে আপনার যে কোঅপারেশন দরকার সেটা আপনারা করছেন না। বিগত 16 বছর যারা জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার, তাদের পাশে আপনারা দাঁড়াচ্ছেন না। তো সে কারণে জনগণ মনে করে আপনি আসিফ নজরুলের এখানে ক্ষমতায় থাকার। ডক্টর ইউনূস পদত্যাগ করতে চাইছেন, গতকাল দিনভর এই আলোচনা চলেছে। প্রথম অসমর্থিত সূত্রে এই খবরটা এসছে, পরবর্তীতে জনাব নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক আমাদেরকে এটা জানিয়েছেন অন রেকর্ড একটা পোর্টালের সাথে। আজ কিছুক্ষণ আগে সরকারের একজন সদস্য রিজওয়ানা হাসান একটা ব্রিফিং করেছেন, সেখানে তারা আসলে ঠিক কী ভেবেছেন, কি পরিস্থিতি হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছেন। আমরা সেটা নিয়ে একটু অ্যানালাইজ করতে চাই। এবং আমরা খেয়াল করলাম গতকাল তারা মন্ত্রিপরিষদের যে বৈঠক ছিল, আমরা রাদের উপদেষ্টা পরিষদ বলবো, সেই বৈঠকে অনেক আলোচনা, দীর্ঘ সময় আলোচনা হয়েছে এবং পদত্যাগের কথাও যে উঠেছে সেখানে এসছে। এবং একটা পর্যায়ে নির্বাচন কেমন হবে, নির্বাচনটাও ঠিকঠাক করতে পারবেন কিনা প্রফেসর ইউনূস সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি গতকাল প্রথম আলোতে এভাবে এসছে। এক পর্যায়ে প্রধান উপদেষ্টা বলেন তারা যেন আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করেন, কারণ তিনি চলে যেতে চান। বর্তমানে যে পরিস্থিতি আছে তাতে অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। এই পরিস্থিতিতে নির্বাচন হলে ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন তা ঠেকাতে পারবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি। অন্যদিকে ভালো নির্বাচন করতে না পারলে মানুষ তাকে দায়ী করবে বলেও আলোচনায় উল্লেখ করেন তিনি। তার এই সন্দেহ বা সংশয়ের কি কোনো ভিত্তি আছে? থাকলে সেটা কি করা দরকার সেটা নিয়েও কথা বলবো। তার আগে একটু রিজওয়ানা হাসান যা বলেছেন সেটা নিয়ে কথা বলতে চাই। তিনি তার ব্রিফিংয়ে বলেছেন যে তারা সত্যি সত্যি আলোচনা করেছেন। ভিডিওটা পাওয়া যায়, ছোট্ট একটা ভিডিও, খুবই কনসলিডেটেড, খুবই আর্টিকুলেটেড বক্তব্য। তিনি খুব চমৎকার আর্টিকুলেটেডভাবে কথা বলতে পারেন আমরা জানি। তো উনি ওনার বক্তব্যগুলো, সরকারের বক্তব্য খুব চমৎকারভাবে ক্লিয়ার করেছেন। এর মধ্যে তিনি বলছেন একটা কথা আমরা পিক করব, এটা আগেও বলেছেন, কিন্তু এই প্রেক্ষাপটেও আবার এটা বলাকে আমরা কিভাবে দেখবো, এটা ভিন্ন ডাইমেনশন আছে বলে মনে করি। সেটা হচ্ছে শুধু নির্বাচন করার জন্য তারা সরকারে আসেননি। তিনি মোটা দাগে 3টা দায়িত্বের কথা বলছেন। নির্বাচন করা তো আছেই, সাথে সংস্কার এবং আওয়ামী লীগের বিচার। কিন্তু তিনি আলোচনার একটা পর্যায়ে দেখলাম যে তার মধ্যে মানে পত্রিকায় যে নিউজ আসছে সেখানেও এসছে যে লোকজন রাস্তা বন্ধ করে নানান আন্দোলন করে, এগুলো নিয়ে তাদের মধ্যে রাগ ক্ষোভ ক্ষুব্ধতা আছে। মানে আমরা সোফার যেটা দেখলাম যে সর্বশেষ বিএনপি 2-3 দিন করলো, কিন্তু এর আগে যে কেউ করেছে, যে কোনোভাবে করেছে। এবং আমি দীর্ঘদিন থেকে সরকারের নির্লিপ্ততাকে এটা নিয়ে প্রশ্ন করেছি। আমি আজও আবার বলি, একটা সরকারকে বল প্রয়োগ করতে হয়। এই কোনো সরকার যদি বল প্রয়োগ না করে সে কোনো সরকার না। বল প্রয়োগ করা মানে শেখ হাসিনা হয়ে যাওয়া না। শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল তিনি ইললিগালি, আনএথিকলি বল প্রয়োগ করেছেন এবং ডিসপ্রপোর্শনেটলি বল প্রয়োগ করেছেন। কোনোখানে যদি লেজিটিমেটলিও বল প্রয়োগ করতে যেতেন সেখানে প্রয়োজনের অনেক অতিরিক্ত বল প্রয়োগ করেছেন। কিন্তু ডক্টর ইউনূসের সরকার যদি প্রয়োজনে বল প্রয়োগ করে, লেজিটিমেটলি জরুরি প্রয়োজনে এই জনগণের চলাচল নিশ্চিত করার জন্য, এটা শুধু উপদেষ্টাদের কথা বলছি না, রিজওয়ানা হাসান বলছেন তারা মিটিংয়ে যেতে পারেন না, ওখানে ব্লকেট সেখানে ব্লকেট, তাদের ব্যক্তিগত ক্ষুব্ধতা। বহু মানুষ মারা গেছে, আমরা স্ট্যাটিস্টিক্স পাই নাই, যারা ঠিকঠাক মতো হসপিটালে পৌঁছতে পারেনি। সুতরাং এগুলো তো আসলে তার সরকারের খুবই বেসিক কাজ, এগুলো তো তারা করতে পারেন। এটা নিয়ে সবাই এসে তাদের সাথে কমপ্লাই করবে এটা মনে করার তো কোনো কারণ নেই। সংস্কারের কথা বলছেন, সংস্কার নিয়ে তারা কমিশন করেছেন, ঐক্যমত্য কমিশন, সবাই কোঅপারেট করছে, দেখছি তো, কিন্তু এটা তো দেরি হচ্ছে। বিশেষ করে ঐক্যমত্য কমিশন অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে তারা সময়টাকে অহেতুক লম্বা করছেন, কারণ অনেক বেশি আলোচনার চাইতে, দফায় দফায় আলোচনা করে কনভিন্স করার চেষ্টার চাইতে ন্যূনতম কতগুলো সংস্কারে ঐক্যমত্য হয়ে সেগুলো করে ফেলাই ছিল সবচেয়ে বেশি জরুরি। কারণ শুরু থেকেই তো আমরা বুঝতে পারছি আসলে অনেক বেশি সংস্কার হবে না, বিশেষ করে কোর কয়েকটা জায়গায়। আমি নাম যদি সরাসরি বলি, বিএনপি খুব কোর কয়েকটা জায়গায় মানবে না। এর মধ্যে লজিক্যাল কি ইলজিক্যাল ডিবেট আছে, বিএনপির এইসব কিছু অপিনিয়নের সাথে আমারও দ্বিমত আছে, আমি প্রকাশ্যে কথা বলেছি, আজকে সেই জায়গা না, কিন্তু তারা এটা মানে না। তো সুতরাং এই যে মানবো, মানাবো, অন্যদেরকে করবো, এই করতে করতে যে দেরি হয়ে যাওয়া, সেটা আসলে একটা বাজে মেসেজ দিচ্ছে। সেখানেও তাদের সংকটের জায়গা আছে। আর একটা কথা তো সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে একটা সরকারের সংস্কার বা বিচার, এই রিলেটেড কাজগুলো আছে, তার ডে টু ডে অ্যাক্টিভিটিস আছে, ডে টু ডে কাজকর্ম আছে, যেগুলো সবচেয়ে জরুরি। যে কোনো সরকার, এমনকি একটা কেয়ারটেকার সরকারকেও করতে হয়। এই সরকার কেয়ারটেকার সরকার না, আমি সেটাও মনে করি, আমাদের জায়গায় 3 মাসে ছিল, কিন্তু কেয়ারটেকার সরকারকে ওই কাজগুলো করতে হয়, কিন্তু তারা ঠিকঠাক মতো করে উঠতে পারছেন না। বরং তাদের সরকারের সাথে যে প্রশ্নগুলো তারা এড়িয়ে যান, সাংবাদিকদের কোনো প্রশ্ন হয়তো উনি নেননি, যে তার সরকারের সাথে থাকা লোকজন, তার সরকারের মধ্যে থাকা লোকজন, আমি শুধু ভেতরে ভেতরে কথা বলছি না, প্রকাশ্যে কতগুলো আলাপ সামনে আনছেন, কতগুলো আলাপ করছেন, যেগুলো নিয়ে তারা আসলে একেবারে চুপ করেছিলেন। ক্যাবিনেটে বসে সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে দ্বন্দ্ব তৈরির চেষ্টা হয়েছে। তিনি অ্যাপোলোজাইজ করেছেন, করেননি, তাকে ক্যাবিনেট থেকে সরানো হয়নি। সুতরাং এবং কারো হয়ে, কোনো একটা গোষ্ঠীর হয়ে যে এটা করছেন, এটার প্রমাণ আছে, আমি নিজে দিয়েছি এখানে কি করেছেন তারা। তো
তো তাহলে ওই গোষ্ঠীটা যা করছে তার দায় দায়িত্ব কি তারা নিচ্ছেন? বাংলাদেশের সংকট কিন্তু সংস্কার বিচার এগুলো নিয়ে হয় নাই। বাংলাদেশের সংকট হয়েছে, বিএনপি রাইটলি কাজটা করেছে, এটা রাষ্ট্রের স্বার্থে কাজ। আবারও বলি, বিএনপি নির্বাচন দিয়ে যদি ক্ষমতায় আসে এদেশকে স্বর্গ বানিয়ে ফেলবে মনে করি না, কিন্তু ওটাই আমাদের একমাত্র পথ, গণতান্ত্রিক পথে যাওয়া। সো বিএনপি যখন দেখেছে নির্বাচনটাকে সংশয়ে ফেলে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, প্রেস সেক্রেটারি বেছে বেছে 5 বছর থাকার স্টেটাস শেয়ার দিচ্ছেন, হালকা ঢঙে হলেও উপদেষ্টারা বলে ফেলছেন, মানুষ বলছে 5 বছর থাকি, কোন উপদেষ্টা বলে ফেলছেন কে বলেছে আমাদের ম্যান্ডেট নেই, আবার বলা হচ্ছে আমাদের সব ম্যান্ডেট আছে, এরকম নানা কিছু। সংস্কার বিচারের মনোযোগ নাকি এদিকে করিডোরের মতো ইস্যু, বন্দর নিয়ে স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নেওয়া, এগুলো অনেক প্রধান হয়ে দাঁড়াচ্ছে, যেগুলো মানুষ দেখছে। সো সংকট বা সংকট বা এটা নিয়ে সন্দেহ মানুষের মধ্যে তৈরি হবে। আবারও বলছি, আমার একটা নেক্সাসের সাথে এই সরকারের কারো ক্লিয়ার অ্যালাইনমেন্ট আছে, যেটা পাবলিকলিও প্রকাশিত হয়েছে। সেই নেক্সাসের সাথে থাকা সরকারকে সন্দেহ মানুষ করবেই। সুতরাং সমস্যা আসলে ওগুলো না। আর শুধু নির্বাচনের জন্য আসেননি, দ্যাটস ট্রু, কিন্তু আবারও বহুবার বলেছি, আবারও বলতে চাই, নির্বাচনকে এত তুচ্ছ করে দেখার কিছু না। আমি সরকারের যে কারোর সাথে একটা প্রকাশ্য ডিবেট করতে প্রস্তুত আছি। শুধু একটা নির্বাচন একটা স্টেটকে পাল্টে দিতে পারে, অনেকটুকু পাল্টে দিতে পারে, এবং অনেক সংস্কার করে, অনেক কিছু লিখে পড়ে, অনেক কিছু চমৎকার সংবিধান আইন লিখে একটা দেশ স্বর্গ বা গণতান্ত্রিক হয়ে যায়, এই চিন্তা যদি করে, খুবই প্রিমিটিভ রং চিন্তা। পৃথিবীতে এই মুহূর্তের আলোচনা হচ্ছে এই লিখিত পড়িত থাকা অবস্থায়ও কিভাবে স্টেটগুলো অথরিটারিয়ান হয়ে ওঠে, ফ্যাসিস্ট হয়ে ওঠে। এখন তো ফ্যাসিবাদের আবার নতুন মাথা চাড়া দেওয়া হচ্ছে, একেবারে গণতন্ত্রের যে ভিত্তিভূমি সেই ইউরোপে এই আলাপগুলো আছে। সুতরাং এগুলো নিয়ে অতি বাড়াবাড়ি, আবারও সেই নির্বাচনকে সংশয়ে ফেলার চেষ্টা, এটা মনে হবার কারণ আছে। বলছি না এগুলো করতে হবে না, এগুলো করতে হবে, কিন্তু ওই ধরনের একটা চেষ্টা হচ্ছে, এই সন্দেহ মানুষের মধ্যে আসতে পারে। সুতরাং নির্বাচনকে খুব তাচ্ছিল্য তারা সরকারের দিক থেকে যেন না করেন। আরেকটা কথা, প্রধান উপদেষ্টা যেভাবে নির্বাচন ঠিকঠাক মতো হতে পারে কিনা, ব্যালট বাক্স হয়ে গেলে সেটা ঠেকাতে পারবেন কিনা, এই জিনিসগুলো 10 মাস পরে কেন তিনি এসে বলছেন? ওনার তো প্রথম থেকে যদি এই ফোকাসটা থাকতো যে নির্বাচনই 1 নাম্বার ফোকাস, এই যাবতীয় সব চেষ্টা তিনি তখন থেকেই করতেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি এখনো সময় যতটা আছে তাতে যদি এই ব্যাপারেই প্রধান ফোকাস করা হয় এবং পুলিশকে যদি সেভাবে আস্তে আস্তে তৈরি করে তোলা হয়, আর সেনাবাহিনী তো থাকছেই, সেনাবাহিনীকেও যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার এবং যথেষ্ট গুরুত্ব দিয়ে এই কাজটা করতে দেওয়া হয়, আমি বিশ্বাস করি এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। এবং যে দলটা ক্ষমতা যাওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ, বিএনপি, সে তার জায়গা থেকে নিজে ডেটারেন্ট তৈরি করবে যাতে তার কেউ কোনো একটা জায়গায় এই ধরনের কাজ না করে। সব কিছুর জন্য আসলে সবচেয়ে জরুরি হচ্ছে একসাথে সবাই বসা, একসাথে এগুলো আলোচনা করা এবং এক্সপেকটেশন কমিয়ে এনে এখন লিস্ট যা করতে পারি। একটা কথা মনে রাখতে হবে, এটা আমাদের জীবনেও হয়, আমরা একটা কল্পনা করে একটা কিছু করতে যাই, কিন্তু শেষ পর্যন্ত আমরা বুঝতে পারি না ওটা হচ্ছে না, তখন আমরা কম নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করি, তার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করি। এই জিনিসগুলো থাকতে হয়। সুতরাং কি ম্যান্ডেট বা কি ইচ্ছা নিয়ে এসেছেন, এখন সেটা ধরে রাখতেই হবে, না হলে আমি চলে যাব। খুবই ম্যাচিওর কথাবার্তা এগুলো, খুবই ম্যাচিওর কথাবার্তা, এগুলো সরকারকে বলা বন্ধ করতে হবে। তারা সরকারে থাকবেন, থাকার পর তারাই করবেন। ওনারা কনজেনিয়াল এনভায়রনমেন্টের কথা বলছেন, রিজওয়ানা হাসানকে দেখছি, যদি না হয় আপনি এটা এনশিওর করবেন, মানুষ দেবে না। একটা এইরকম শেখ হাসিনা পতনের পর যে পরিস্থিতি হয়েছে, এরকম একটা গণ অভ্যুত্থানের পর একটা ডিস্ট্রাক্টেড সিস্টেমে এসে তাদের পথ চলা খুব স্মুথ হবে না, এটা তো তাদের বোঝার উচিত ছিল, এটা আমরা তো বুঝতে পেরেছি। সো তাদেরকে ধৈর্য ধরতে হবে, তারা থাকবেন, তাদেরকে আমরা আস্থায় রাখি এখনো, তাদের ভুলগুলো, তাদের উচ্চাশাগুলো থেকে সরে আসার জন্যই। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।